জানেন, কাল আমিও একটা বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। নমস্কার, আমার নাম খাদু মল্লিক। তা হয়ে যাবে নাকি ওই দিন একটা ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই অনেকটা প্রাচীন দিনের সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। কেউ আহ্বান করলে তাতে সাড়া না দিলে মান ইজ্জত থাকে না। কাজেই আমি বললাম আমার আপত্তি নেই, হতেই পারে, তবে একটা শর্ত আছে, কিন্তু কিছু নিয়মও থাকবে এই লড়াইতে। 3 বার খেলা হবে, যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেয়, অর্থাৎ এ খেলায় 10,000 টাকা বাজি। আমার গায়ে জমিদারি রক্ত আছে, ঘুড়ির লড়াইতে বাজি ছাড়া আমি খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয়, তাই আমি তাকে বললাম বাজি ধরে নয়, এমনি লড়াই হতে পারে। খুব বেশি হলে মোড়ের মাথায় আবার খাবো রেস্তোরাঁর মাটন বিরিয়ানি বাজি হতে পারে। বিরিয়ানি আবার বাজি হলো নাকি? হ্যাঁ, আপনি কি ভয় পেলেন? ট্যাঁকে টাকা না থাকলে অবশ্য অন্য কথা। না, ও টাকা আমার কাছে আছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। কেন ঘুড়িওয়ালার কাছে মিথ্যে গল্প করছিলেন দাদা? আপনার ঘুড়ি নাকি কেউ কাটতে পারে না, এইসব গল্প আমার অনেক শোনা আছে। আমি একদম সত্যি বলছি। দরকার হলে আপনি আমার গ্রামে চলুন, লোকেরা কি বলে শুনুন। গ্রামে যেতে আমার বই গেছে, সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামুন, এলেম বোঝা যাবে। আমি চুপ করে রইলাম। তাই দেখে সে বলল, বুঝেছি। এই যে বুড়ো, এ বাবুকে তুমি খোকা লাঠি মার ছোট ঘুড়ি দাও। এ খবরদার মাঞ্জা যেন কড়া না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মার পুজো ওই খোকা বাবুদের সঙ্গে ঘুড়ির লড়াই খেলবে। মাঞ্জা লাটাই ঘুড়ির পয়সাও বরং তুমি আমার থেকেই নিও। খাদু মল্লিকের স্যাঙ্গাতরা তার কথা শুনে খ্যাঁক খ্যাঁক করে অসভ্যের মতো হাসতে লাগলো। যার ঘুড়ি কোনোদিন সত্যিই কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটাই ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘুড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা! হঠাৎ আমার মাথাটা কেমন যেন বিগড়ে গেল। ঠিক আছে, কে কত বড় ঘুড়িবাজ বোঝা যাবে, আমি রাজি। আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানির দিকে ছুঁড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনার দুজনের টাকাই ওই বুড়োর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু টাকাটা ওকে দিয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায়। কটায়? ঠিক 5টায় আমার ঘুড়ি আকাশে উড়বে। মনে রাখবেন, কালো ঘুড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তা পছন্দ করি না, বুঝলেন? আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিক এরপর দলবল নিয়ে হাঁটতে শুরু করলো। অগত্যা সোমবার অফিস ফেরত আমিও সেই বুড়োটার কাছে 10,000 জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দান করে দেব ভেবেছি। খাদু মল্লিক আবার সেই কালো ঘুড়ি। আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? হ্যাঁ, চিনি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ লোক, সেও অনেকদিন বাজি হারেনি। আপনার জন্য শুভ কামনা রইল। ঠিক আছে, আমি এখন আসি, পরিচয়টা সেরে গেলাম। আর একটা কথা, এ বাড়ির ছাদের কার্নিশটা বেশ নিচু, একটু সাবধানে ঘুড়ি ওড়াবেন। বিকেলবেলা রোদ একটু কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে ওই ঘরটার দিকে নজর গেল তাঁর। দুপুরের লোকটা তো বলে গেল সে ওই ঘরটাতেই থাকে। ঘরটা অবশ্য এখন তালা বন্ধ, হয়তো ভদ্রলোক এখন বাইরে বেরিয়েছে। মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো,
ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে আকাশের দিকে তাকিয়েই মনটা নেচে উঠল তার। আকাশে ঘুড়ি উড়তে শুরু করেছে, কত রকমের ঘুড়ি, চাপরাস, চাঁদিয়াল, পেটকাঠি, বগ্গা, লোডশেডিং। মাঝে মাঝেই আশপাশের বাড়ির ছাদ বা নিচের রাস্তার গলির থেকে উল্লাসধ্বনি উঠছে, ভোকাট্টা ভোকাট্টা। বেলা বাড়ার সাথে সাথে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলেন ফটিকবাবু। বিকেল ঠিক 5টায় উঠবে সেই কালো ঘড়িটা। তাঁর চাপরাসগুলো, সুতো, লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তাঁর ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। তবুও দুপুরবেলা খাওয়া সেরে একটা ঘুম দিয়ে তিনি যখন উঠলেন তখন বিকেল 4টে বাজে। তাঁর সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিকবাবু। 2-4টে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালা বন্ধ, শুধু অন্য একটা বাড়তি জিনিস আজ সেখানে চোখে পড়ল তার। একটা চাপরাস ঘুড়ি ঘরের দরজার মাথায় লোহার শিকে আটকে আছে। পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা। কিছু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু এমন মিশমিশে কালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে এ কোণে সে কোণে যে কয়েকটা ঘুড়ি আকাশে ভাসছিল তাদের মধ্যে একটা প্রচণ্ড চঞ্চলতা শুরু হলো। পুড়ি মুড়ি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু এই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চাপরাস একবার কপালে ঠেকিয়ে জয় মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়িটা ছোঁ মেরে এগিয়ে আসে চাপরাসের দিকে, কখনো আবার ফটিকবাবুর চাপরাস ধেয়ে যায় কালো ঘুড়িটার দিকে। কিন্তু একজন এগোলেই অন্যজন স্যাত করে সরে যাচ্ছে এপাশ ওপাশ, ওপর নিচে, প্যাঁচ লাগাতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং। সেখানে লড়াই করছে দুই বক্সার, কখনো আঘাত করতে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ প্যাঁচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাঁচকা টান দিলেন সুতোয়। পরক্ষণেই কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করলো। উল্লাসে লাফিয়ে উঠলেন ফটিকবাবু। তবে ফটিকবাবুর এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই একই রকম মিশমিশে আর একটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে উঠতে শুরু করলো। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাসের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ির চোর পুলিশ খেলা শুরু হলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করলো। এক সময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরপরই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়ছে। খুব ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য কয়েকবার চাপরাসটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়ির এমন হয়, ঠিক এমনভাবেই নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা নিশ্চয়ই তাই। এখন প্যাঁচ লাগিয়ে টান দিলেই কালো ঘুড়ি ভোকাট্টা। এই সুযোগ ছাড়া যাবে না। এই ভেবে ফটিকবাবু তার চাপরাস বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সে ঘুড়ি তখন আরও নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি প্যাঁচ লাগালেন ঘুড়িতে।
কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎ গোঁত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল, আর ফটিকবাবু অনুভব করলেন তাঁর লাটাইয়ের সুতোর টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তাঁর চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কিছুক্ষণ হতভম্বভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে নতুন একটা চাপরাশ যখন তাতে লাগাতে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গলা।